অধীর আগ্রহে দীপার মুখের দিকে তাকিয়ে বসে থাকল রাজীব। যদিও ব্যাপারটা দীপার পারিবারিক, তবু নিজের কৌতূহল কিছুতেই চাপতে পারছে না সে। বোনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বলে পাড়ার সবাই আড়ালে আবডালে দীপাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু রাজীবের মন সবসময় বলতো দীপা কোনোদিন খারাপ কিছু করতে পারে না। তাই আজ দীপার মুখে আসল কথা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তার মন। কিন্তু দীপা যেন গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে পড়ল হঠাৎ। কোনো কিছু কি তোকে ভেতরে ভেতরে খুব বিব্রত করছে? আমি জানি যে তুই তুলিকে মারার জন্য এই কাজ করতে পারিস না, তাহলে কি তুই কাউকে আড়াল করার চেষ্টা করছিস? রাজীবের কথা শুনে কয়েক মুহূর্ত মুখ ঢেকে বসে থাকলো দীপা। তারপর রাজীবের চোখে চোখ রেখে বলল, আমার ঠাকুমা। কি বলছিস তুই? হ্যাঁ, আসলে আমি চাই না কেউ তাকে ভুল বুঝুক বা দোষ দিক, সেজন্য কথাটা কোনোদিন কাউকে বলিনি। আজ প্রথম তোকে বলছি। আশা করছি তুই ব্যাপারটার গুরুত্ব বুঝে কথাটা নিজের মধ্যেই রাখবি। আমি বুঝতে পারছি ঠাকুমাই তো তোর একমাত্র আশ্রয়স্থল ছিল। তার জন্য যে তুই এটুকু করবি এটা খুব স্বাভাবিক, কিন্তু তাই বলে তুই ভাবিস না যে আমার ঠাকুমা দোষী। মানে, একটু খুলে বলবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজীবের কথার মাঝেই খাবার চলে এলো। ধোঁয়া ওঠা খাবারের সুগন্ধে দীপা বুঝতে পারল তার সত্যিই খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আগে খেয়ে নে, তারপর বাকিটা শুনব, বলল রাজীব। খেতে খেতে বারবার তার চোখ চলে যাচ্ছে দীপার দিকে। অন্যমনস্কভাবে খেয়ে যাচ্ছে দীপা। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্নেহ ভালোবাসা ভরা অদ্ভুত এক অনুভূতিতে মনটা আর্দ্র হয়ে গেল রাজীবের। খাবারটা কেমন? জিজ্ঞেস করল সে। হ্যাঁ, খুব ভালো, বেশ অন্য রকম, জানালো দীপা। খাওয়া শেষে বাগানের এক কোণের বড় দোলনায় পাশাপাশি এসে বসল দীপা আর রাজীব। রাজীবের ভীষণ ভালো লাগছে দীপার সঙ্গে দোলনায় পাশাপাশি বসতে। দীপা অবশ্য খানিকটা যেন নিজের মধ্যেই রয়েছে। এবার কি বাকিটা বলা যাবে? মানে অবশ্যই যদি তোর ইচ্ছে থাকে, নরম গলায় বলল রাজীব। এবার দীপা যা বলল তা শুনে সত্যি বেশ অবাক হলো রাজীব। সেদিন বিকেলবেলা হঠাৎ পাওয়ার কাট হলো আমাদের বাড়িতে। আমরা সবাই ভাবলাম নর্মাল লোডশেডিং হয়েছে, খানিক পর চলে আসবে, কিন্তু সন্ধে হওয়ার পরও আমাদের বাড়িতে আলো জ্বলল না, অথচ আশেপাশের সব বাড়িতে আলো জ্বলছে দেখতে পেলাম। তখন বোঝা গেল আমাদের বাড়িতেই নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। ছোটো মা আমাকে রান্নাঘরে গিয়ে মোমবাতি জ্বেলে আনতে বলল। আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছি তখন নিজের ঘর থেকে ঠাকুমা ডাকলো আমাকে। আমি ঢুকতেই ঠাকুমা জিজ্ঞেস করলো, কি হয়েছে, আলো জ্বলছে না কেন, এই সব। আমি বলতেই ঠাকুমা বলল, তুই তো জানবি না কোথায় মোমবাতি আছে, কোথায় দেশলাই আছে, আমি যাচ্ছি, তুই এখানে বস। ঠাকুমা উঠে রান্নাঘরের দিকে যেতে শুরু করতেই আমিও পেছন পেছন যেতে গেলাম, কিন্তু আমাকে ধরে বিছানায় বসিয়ে ওখানেই থাকতে বলল ঠাকুমা। আমি তখন প্রায় অন্ধকার ঘরে কি করব বুঝতে না পেরে বিছানায় শুয়ে পড়লাম। কয়েক মিনিটের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। ঘর থেকে বেরোতে গেলাম, দেখলাম দরজা বাইরে থেকে বন্ধ। তারপর দেখলাম লাইট জ্বলে উঠল। 2-1 মিনিটের মধ্যে ঠাকুমা ঘরে এসে বলল,
তুলির গায়ে আগুন লেগে গেছে। ব্যাস, তখনকার মতো আর কিছুই জানতে পারলাম না। এরপর অনেক রাতে ছোট মা হসপিটাল থেকে ফিরে আমাকে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো আর বলতে লাগলো আমি নাকি রান্নাঘরে গ্যাস অন করে রেখে এসেছিলাম তুলিকে মারবো বলে। কথাটা শুনে আমি অনেক কাঁদলাম। বারবার বলতে লাগলাম আমি কিছু জানি না, আমি কিছু করিনি। কিন্তু আমার কথা বাবা মা শুনলই না। এতটা শুনে টান টান হয়ে বসলো রাজীব। তার মানে গ্যাসটা অন করেছিল কি ঠাকুমা? না, ছোট মা, এবং আমাকে মারার জন্যই ছোট মা এই কাণ্ড ঘটিয়েছিল। তারপর বাড়ির মেন সুইচটা অফ করে দিয়েছিল। এই ব্যাপারটা কোনোভাবে ঠাকুমা জানতে পেরে গিয়েছিল। কিন্তু তুলি কি করে রান্নাঘরে গেল সেটা আমি এখনও জানি না। ঠাকুমাকে অনেক জিজ্ঞেস করলেও সেটা আমাকে বলেনি। কিন্তু জানিস তো, এই ঘটনার পর থেকেই ঠাকুমা যেন কেমন অন্যরকম হয়ে গেল। বারবার বলতো যে ঠাকুমা চাইলে নাকি ওই ঘটনাটা আটকাতে পারত, কিন্তু ঠাকুমা সেটা করেনি বলে খুব আফসোস করত। যাই হোক, তারপর অবশ্য তুলি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু বুঝতে পারতাম ঠাকুমাকে সারাক্ষণ একটা অপরাধবোধ কুরে কুরে খেত। কিন্তু সত্যি কি ছোট মা তোকে মারতে চেয়েছিল? তোর কি মনে হয়? না হলে এত সহজে আমাকে বা ঠাকুমাকে ছেড়ে দিত ছোট মা? একই বাড়িতে থাকতে দিত? তাছাড়া ইলেকট্রিকের মেন সুইচ অফ করা ঠাকুমার কম্য নয়। আর নিজের দোষ আছে বলেই না সব কিছু এমন চেপে গেল ছোট মা? শুধু দোষটা আমার ঘাড়ে দিয়ে সারা জীবনের জন্য সবার চোখে অপরাধী করে দিল আমাকে। বিশ্বাস হচ্ছে না মানুষ এরকম নিচে নামতে পারে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল রাজীব। আর একটা কথা বলবো তোকে? হঠাৎ রাজীবের দিকে ঘুরে বসে তার হাত ধরে বলল দীপা। বল না। রাজীব বুঝতে পারে দীপার হাতের স্পর্শে তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। আজ তুলির সঙ্গে যার এনগেজমেন্ট হলো সে আমার এক্স বয়ফ্রেন্ড। আমি জানি না তুলি কিভাবে ওকে আমার থেকে কেড়ে নিতে সক্ষম হলো। কথাগুলো বলে উদাস হয়ে অন্যদিকে তাকিয়ে থাকল দীপা। তখনও রাজীবের হাত তার হাতে ধরা। সম্ভবত নিজের চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়েছে সে যে সেদিকে তার খেয়াল নেই। এবার দীপার জন্য রাজীবের সত্যিই খুব কষ্ট হলো। মা মরা মেয়েটা সত্যিই খুব অভাগা। দীপার হাতে মৃদু চাপ দিয়ে সে বলল, দুঃখ করিস না। রেহান যখন তোকে এত সহজে ভুলে যেতে পেরেছে, তার মানে ও হয়তো কোনোদিনই তোকে ভালোবাসেনি। এরকম লোকের জন্য কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। এবার রাজীবের দিকে তাকালো দীপা, তারপর নিজের হাতটা সরিয়ে নিল। রাজীবের মনে হলো দীপার হাত দুটো ধরেই থাকে সারা জীবনের জন্য। হাত ধরে দীপাকে সে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখানে দীপাকে কেউ ভুল বুঝবে না, কেউ কষ্ট দেবে না। চল, অনেক রাত হলো, এতক্ষণে নিশ্চয়ই পার্টি শেষ হয়ে গেছে। আমাকে দেখতে না পেয়ে আবার কোনো নতুন নাটক না শুরু হয়ে যায়। হ্যাঁ, তাই চল, বলে উঠে দাঁড়ালো রাজীব। বাড়িতে এসে দীপা দেখল কেউ এখনও বাড়ি ফেরেনি। নিশ্চয়ই আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এত রাতে এখানে দাঁড়িয়ে তো তুই ওয়েট করতে পারবি না। চল, আমাদের বাড়িতে বসবি। দীপাকে নিয়ে নিজেদের বাড়িতে গেল রাজীব। ছোটবেলার কিছু কিছু কথা নিয়ে গল্প করতে শুরু করলো তারা। টুকরো টুকরো স্মৃতিচারণ করতে করতে
এক সময় হেসে গড়িয়ে পড়ল দুজনেই। ওই দেখ, তোর মা বাবা এসে গেছে, জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে উঠল রাজীব। সঙ্গে সঙ্গে তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে বাবার পেছন পেছন বাড়িতে ঢুকল দীপা। কী রে, তুই কোথায় ছিলি? আগেই চলে এসেছিলি বুঝি? ঘাড় নেড়ে হ্যাঁ বলল দীপা। তারপর নিজের ঘরের দিকে যেতে গেল সে। দাঁড়া, তোর সঙ্গে কথা আছে, আদেশের সুরে বলল তুলি। ফিরে দাঁড়ালো দীপা। মা বাবা চলে গেল নিজেদের ঘরে। এবার কেমন লাগছে? একে একে তোর কাছ থেকে সব কেড়ে নেব আমি, তোকে শান্তিতে থাকতে দেব না। কুটিল হাসি হেসে বলল তুলি। কিছু না বলে নিজের ঘরে চলে গেল দীপা। রাজীবের সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে মনটা বেশ হালকা লাগছে তার। এখনই তুলির কুটকচালিতে নিজের মনকে প্রভাবিত করে কষ্ট পাবে না সে। জোর করে মন থেকে তুলি আর রেহানের কথা সরিয়ে দিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে গেল সে। এরপর মাঝে মাঝেই ফোন করে দীপার সঙ্গে কথা বলতে শুরু করলো রাজীব। 2-3 দিন পর দীপা বুঝতে পারল রাজীবের সঙ্গে কথা বলতে তার বেশ ভালোই লাগছে। তার মনও যেন সারা দিন রাজীবের ফোনের জন্যই ওয়েট করে। ঠাকুমা মারা যাবার পর যে শূন্যতা তার জীবনে তৈরি হয়েছিল, রাজীব যেন সেই জায়গাটা একটু একটু করে পূরণ করে দিচ্ছে। রেহানের সঙ্গে তার বেশ কয়েক বছরের সম্পর্ক, কিন্তু মানসিকভাবে এতটা একাত্মতা কোনো দিন অনুভব করেনি সে রেহানের সঙ্গে। সবচেয়ে যেটা ভালো লাগে, রাজীবের সঙ্গে কথা বলে ভীষণ নিশ্চিন্ততা অনুভব করে দীপা। প্রাণ খুলে হাসতে পারে সে রাজীবের সঙ্গে। রেহানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সারাক্ষণ সে যেন রেহানকে হারানোর ভয় পেত। রাজীবকে নিয়ে তার মধ্যে কোনো অনিশ্চয়তা কাজ করে না। এত বছর পর যে তারা কথা বলছে, সেটাও কখনো মনে হয় না। রাজীবের সঙ্গে যেন তার কত দিনের বন্ধুত্ব, যেন কত চেনা জানা। এখন সে বুঝে গেছে, সে যা বলবে, যখন বলবে, সেটা শোনার জন্য সব সময় প্রস্তুত রাজীব। এটাই হয়তো বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য, মনে মনে ভাবে দীপা। কোনো কিছুর জন্যই রাজীবের বন্ধুত্ব কোনো দিন হারাবে না সে। কয়েক মাস পর দীপার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এলো তার বাবা। বাবারই কোনো বন্ধুর ছেলে, নামমাত্র বিবাহে ডিভোর্সি ছেলেটি। খুব আশ্চর্যের ব্যাপার, দীপা দেখল ছোট মা তার বিয়ে নিয়ে খুব উৎসাহিত হয়ে উঠল। খুব অবাক লাগলো তার। এখনও তুলি আর রেহানের বিয়েটা হয়নি, হঠাৎ করে তার বিয়ের জন্য এত তোড়জোড় কেন শুরু হয়ে গেল? তাও আবার একটা ডিভোর্সি ছেলের সঙ্গে।